আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি অবশ্যই ভালো আছো এবং ভালো থেকো, দোয়া করি। তো আজকে আমি তোমাদের জন্য কেমিস্ট্রি পঞ্চম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আহ উপস্থিত হয়েছি। এটি একটি বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ড 2020। তোমরা দেখতেই পাচ্ছ উদ্দীপক। তো যা হোক, এখানে আহ প্রশ্নে বলা হয়েছে অ্যান্টাসিড কি, কয়ে বলা হয়েছে, ক্ষয়ে বলা হয়েছে কার্বন ডাই অক্সাইড অণুতে মুক্তজোড় এবং বন্ধজোড় ইলেকট্রন ব্যাখ্যা করো। গয়ে বলা হয়েছে ওয়াই এবং জেড মৌলদ্বয় দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন চিত্রের মাধ্যমে বর্ণনা করো। ঘতে বলা হচ্ছে ডাব্লিউ এক্স এবং ওয়াই জেড মৌলসমূহ দ্বারা গঠিত দুইটি যৌগের গঠন, মানে যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের তুলনামূলক বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণ করা। আচ্ছা, ক অ্যান্টাসিড কি? আমরা সবাই জানি অ্যান্টাসিড হচ্ছে এক ধরনের ওষুধ যা আমরা পেটের অ্যাসিডিটির জন্য খাই বা খাওয়া হয়ে থাকে। অ্যান্টাসিডে অ্যালোনো হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিদ্যমান থাকে। তো ক্ষয়ে বলা হয়েছে কার্বন ডাই অক্সাইড অণুতে মুক্তজোড় এবং বন্ধনজোড় ইলেকট্রন ব্যাখ্যা করে। আচ্ছা, মুক্তজোড় এবং বন্ধনজোড় আমরা জানি যে মানে মুক্ত আর বন্ধন মানে লন পেয়ার এবং বন্ড পেয়ার ইলেকট্রনকে আমরা আসলে জানি। তো মুক্তজোড় হচ্ছে যে সকল ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ বন্ধনে অংশগ্রহণ করে তাদের বন্ধনজোড় ইলেকট্রন বলা হয়, এবং যেগুলো বন্ধনে অংশগ্রহণ গ্রহণ করে না তাদেরকে মুক্তজোড় ইলেকট্রন বলা হয়। তাহলে আমরা দেখা যাক চিত্রের সাহায্যে আমরা কিভাবে নির্ণয় করতে পারি মুক্তজোড় এবং বন্ধজোড় ইলেকট্রন। কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বন ডাই অক্সাইড, এখানে কার্বন মানে ক্ষয়ের যেটা অ্যান্সার, এখানে এটা নিউক্লিয়াস, তাহলে কার্বনের ফার্স্ট ছেলে ইলেকট্রন দুইটি, সেকেন্ড সেলে ইলেকট্রন চারটি, অক্সিজেনের দুইটি পরমাণু আছে এখানে। তাহলে এরা আসলে কার্বন এবং অক্সিজেন কিন্তু সমযোজী বন্ধন গঠন করে, কেননা এগুলো অধাতু এবং এদের শেষ শক্তি স্তরে কার্বনের 4টি ইলেকট্রন, অক্সিজেনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি? 6টি। এরা কখনো আয়নিক বন্ধন গঠন করে না, কেন? দুইটাই অধাতু এবং এরা ইলেকট্রন আদান প্রদান করে অষ্টক পূরণ করতে পারে না। তো হচ্ছে এখানে তাহলে সমযোজী বন্ধন কিভাবে গঠন হবে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এখানে অক্সিজেন এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে সেকেন্ড সেল, দুইটা ইলেকট্রন, সরি মানে এটা নিউক্লিয়াস, তারপরে ফার্স্ট সেল, ভুল করে সেকেন্ড বলেছি, এইটা নিউক্লিয়াস তারপরে ফার্স্ট সেল, ফার্স্ট সেলে ইলেকট্রন দুইটা ধরে এবং সেকেন্ড সেলে ইলেকট্রন কয়টা? অক্সিজেনের ইলেকট্রন থাকে, অক্সিজেন ইলেকট্রন 8টা, তাহলে ফার্স্ট সেলে দুইটা গেলে সেকেন্ড সেলে থাকে কয়টা? 6টা। তাহলে এখানে হচ্ছে দুই 4, এখানে 2, অক্সিজেনের পরমাণু 2টা, তাহলে এটা নিউক্লিয়াস, এটা সেকেন্ড সেল, এটা হচ্ছে এটা নিউক্লিয়াস, এটা ফার্স্ট সেল, এটা সেকেন্ড সেল। ফার্স্ট সেলের ইলেকট্রন দুইটা ধরে, সেকেন্ড সেলের ইলেকট্রন কয়টা? এখানে অক্সিজেনের সেকেন্ড সেল ইলেকট্রন আছে 6টা, তাহলে এখানে
2 4 এখানে 2 4 6। কলমের সমস্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন ছিল 4টি, আর এখানে হচ্ছে অক্সিজেনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন ছিল কয়টি? 6টি। তাহলে অক্সিজেনের 2টি শেষ শক্তিতে 2টি ইলেকট্রন, কার্বনের মানে অক্সিজেন একটি পরমাণু তার 2টি ইলেকট্রন কার্বনের 2টি ইলেকট্রনের সাথে শেয়ার করছে, অক্সিজেনের আরেকটি পরমাণু কার্বনের 2টি ইলেকট্রনের সাথে আরো 2টি ইলেকট্রন শেয়ার করছে, এভাবে সমযোজী বন্ধন গঠন করছে। কিন্তু আমরা এখানে চিহ্নিত করব মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রন। মুক্ত জোড় মানে আমি আগেই বলেছি যে ইলেকট্রন সমূহ কি করে বন্ধনে মানে বন্ধনে অংশগ্রহণ করে, আর মুক্ত জোড় মানে যে ইলেকট্রন সমূহ বন্ধনে অংশগ্রহণ করে না। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এইগুলো বন্ধনে অংশগ্রহণ করেছে, বাকি ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে। তার মানে এইগুলো কিন্তু বন্ধন জোড় ইলেকট্রন, এইগুলো হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, এইগুলো হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। এইগুলো মানে যে ইলেকট্রন গুলো বন্ধনে অংশগ্রহণ করেনি সেইগুলো হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন এবং মুক্ত জোড় ইলেকট্রন আমরা বুঝতে পেরেছি যে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ বন্ধনে অংশগ্রহণ করে সেইগুলো বন্ধন জোড়, এবং যেগুলো বন্ধনে অংশগ্রহণ করে না সেইগুলো হচ্ছে মুক্ত জোড়। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কোন ইলেকট্রন গুলো বন্ধনে অংশগ্রহণ করেছে এবং কোনগুলো করেনি, এবং আমরা চিহ্নিত করতে পেরেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটুকুই ক্ষয়ের অ্যান্সার। এবার ঘয়ে, আচ্ছা ঘয়ে কি বলেছে? ঘয়ে বলেছে ওয়াই এবং জেড মৌলদ্বয় দ্বারা যৌগের গঠন প্রক্রিয়া চিত্রের সাহায্যে বর্ণনা করতে হবে। আচ্ছা ওয়াই এবং জেড মৌল কি হচ্ছে, এখানে ওয়াই মৌলটি হচ্ছে 9 প্রোটন সংখ্যা বিশিষ্ট, মানে এটার সংখ্যা 9 অর্থাৎ ফ্লোরিন, আর জেড মৌলটি হচ্ছে 19 প্রোটন সংখ্যা বিশিষ্ট, মানে ইলেকট্রন সংখ্যা 19, এটা হচ্ছে পটাশিয়াম। তাহলে আমরা ফ্লোরিন এবং পটাশিয়াম মৌল দ্বারা যৌগের গঠন কি করব? চিত্রের সাহায্যে বর্ণনা করব। ফ্লোরিন এবং পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি পাই? ফ্লোরিন এবং পটাশিয়াম, গয়ের অ্যান্সার ফ্লোরিন 9, এখানে কি পাচ্ছি 1s2 2s2 2p5, কেননা ফ্লোরিন 9 এবং পটাশিয়াম 19, এটাতে আমরা কি পাচ্ছি 1s2 2s2 2p6 3s2 3p 4s1, এখানে 10 12 18 রেখে 19। এর শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে পটাশিয়ামের 1টি এবং ফ্লোরিনের শেষ শক্তি ইলেকট্রন আছে কয়টি? 7টি। তাহলে আমরা জানি পটাশিয়াম এবং ফ্লোরিন কি এই দুটি হচ্ছে একটা ধাতু এবং অধাতু, এবং আমরা জানি যে ধাতু ও ধাতু রাসায়নিক বন্ধন গঠন করে। এরা হচ্ছে এদের শেষ শক্তি ইলেকট্রন গুলো ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে এরা শেষ শক্তি স্তর অষ্টপূর্ণ করবে এবং আয়নিক বন্ধন গঠন করবে। এখানে পটাশিয়াম কি করবে? তার শেষ শক্তি স্তরের এক ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম ধনাত্মক আয়নে পরিণত হবে। ফ্লোরিন কি করবে? এর ত্যাগকৃত ইলেকট্রনটি গ্রহণ করে ফ্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হবে। এর ফলে এদের ভিতর এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি হবে এবং এই বলের দ্বারা এরা কঠিন ফ্লোরাইড যৌগ গঠন করবে। তাহলে প্রথমে কি করবে? পটাশিয়াম কি করবে? পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম ধনাত্মক আয়নে পরিণত হবে, আর ফ্লোরিন কি করবে? ওই ইলেকট্রনটি গ্রহণ করে ফ্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হবে। এটা কি করবে? পটাশিয়াম এবং ফ্লোরিন, পটাশিয়াম আর ফ্লোরিন কি করবে? এরা হচ্ছে পটাশিয়াম ফ্লোরাইড
যৌগ গঠন করবে। তো চিত্রের সাহায্যে আমরা বর্ণনা করব, কিভাবে চিত্রের সাহায্যে বর্ণনা করতে হয়। চিত্রের সাহায্যে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম কি করবে, এইটা হচ্ছে নিউক্লিয়াস, এইটা ফার্স্ট সেল, ইলেকট্রন এখানে একটি মানে দুইটি, এইটা হচ্ছে সেকেন্ড সেল, এইখানে আটটি, 8 আর 10, আর এইটা হচ্ছে থার্ড সেল, এখানেও 8টি, আরেকটা ইলেকট্রন আছে, এইটা হচ্ছে ফোর্থ সেলে যাবে, এইটা হচ্ছে কত 19, কারণ আমরা জানি পটাশিয়াম, তাহলে পটাশিয়াম করে এর শেষ শক্তিস্তরে একটি ইলেকট্রন ত্যাগ করবে, কাকে দিবে, ফ্লোরিনকে দিবে। তাহলে ফ্লোরিন, এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে ফার্স্ট সেল, এইটা সেকেন্ড সেল, তাহলে এখানে দুইটা দুইটা দুইটা, একে 7টা, 3 × 7, আর 2 নয়, ফ্লোরিনের শেষ শক্তি ইলেকট্রন আছে 7টি, পটাশিয়ামের আছে 1টি। এটা কিন্তু ফ্লোরিন পরমাণু, এটা হচ্ছে পটাশিয়াম পরমাণু, ওইটা ফ্লোরিন পরমাণু। তাহলে এরা কি করবে, কিভাবে আয়নিক বন্ধন গঠন করবে, অষ্টক বহন করে, এরা পটাশিয়াম কি করবে, এ কি করবে, অষ্টক পূর্ণ হতে চাইবে। তাহলে অষ্টক পূর্ণের জন্য কি করতে হবে, কি এর শেষ শক্তি ছিল 1টি ইলেকট্রন, দরকার 8টা, 8টা কখনো ধার নেওয়া যায় না, ইলেকট্রন 1টা 2টা অথবা 3টা ধার নেওয়া যায় অথবা ধার দেওয়া যায়। তাহলে কি করবে, 1টি ইলেকট্রন দিয়ে দিবে, করে কি করবে, 2 4 6 8 অষ্টক পূর্ণ করবে। আর ফ্লোরিন কি করবে, এর শেষ শক্তি ইলেকট্রন আছে 7টি, এর 1টি দরকার, তাহলে এ কি করবে, এই যে পটাশিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটি গ্রহণ করবে, কেন, অষ্টক পূরণের জন্য, করে এই অষ্টক পূর্ণ করবে, অর্থাৎ পটাশিয়াম তার শেষ শক্তি স্তর অষ্টক পূর্ণ করবে। তাহলে এরা কি করবে, অষ্টক পূর্ণ করে এই হচ্ছে ইলেকট্রনটা কি করবে, একে দিয়ে দিবে, ইলেকট্রনটাকে দিয়ে দিবে, দিলে কি হবে, এখানে হচ্ছে যদি এটা নিউক্লিয়াস হয়, তাহলে হচ্ছে এইটা ফার্স্ট সেল, তারপরে এইটা হচ্ছে সেকেন্ড সেল, এইটা থার্ড সেল, এটা হচ্ছে পটাশিয়াম আয়ন, মানে পটাশিয়াম কি হলো, ধনাত্মক হলো, এটা হচ্ছে কি হলো ফ্লোরিন, এটা ফার্স্ট সেল, এটা সরি নিউক্লিয়াস, ফার্স্ট সেল, সেকেন্ড সেল, তাহলে এখানে হচ্ছে 2, এখানে 2 4 6, এইখানে এর তো একটা ইলেকট্রনটি গ্রহণ করলো, তাহলে ফ্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হলো। পটাশিয়াম ফ্লোরাইড যৌগ গঠন, পটাশিয়াম ফ্লোরাইড যৌগ গঠন, এইভাবে কি হলো, এটা থেকে আমরা কি পেলাম, এইটা থেকে আমরা তাহলে আমরা এটা পেলাম, মানে আয়নিক বন্ধনের মাধ্যমে কিভাবে যৌগ গঠন হয়, কিভাবে হচ্ছে YZ মৌল দ্বারা যৌগের গঠন চিত্রের সাহায্যে বর্ণনা করে। YZ মৌল দ্বারা এই যৌগটি মানে দ্বারা গঠিত যৌগের চিত্র হচ্ছে এটা, কারণ এর হচ্ছে আয়নিক বন্ধন গঠন করে YZ মৌল, ধাতু অধাতু এবং ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ধনাত্মক ঋণাত্মক আয়নে পরিণত হয়। এদের ভিতর এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি হয়, এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা এরা কি করে, পটাশিয়াম ফ্লোরাইড যৌগ গঠন করে। আশা করছি বুঝতে পেরেছ। তো গয়ের অ্যান্সার বলার কিছু নেই, ঘয়ে কি বলা হয়েছে দেখা যাক। ঘয়ে বলা হয়েছে WX এবং YZ মৌলসমূহ দ্বারা গঠিত
দুটি যৌগের গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলক বিশ্লেষণ। আচ্ছা, WX অর্থাৎ W হচ্ছে 6 প্রোটন সংখ্যা, মানে ইলেকট্রন সংখ্যা 6, এটা হচ্ছে কার্বন, এবং X হচ্ছে 8 অক্সিজেন, অর্থাৎ কার্বন অক্সিজেন মিলে কি কার্বন ডাই অক্সাইড। আর এখানে YZ হচ্ছে পটাশিয়াম ফ্লোরাইড। আমরা একটু আগে মানে এটাতে গতেই পেলাম যে চিত্রে এখানে আছে যে পটাশিয়াম ফ্লোরাইড আয়নিক যৌগ, কারণ এটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদান করে অস্ত্র পূর্ণ করে যৌগ গঠন করে, এটা হচ্ছে আয়নিক যৌগ। তো পটাশিয়াম ফ্লোরাইড, তার মানে এখানে গয়ের অ্যান্সার হচ্ছে WX যৌগটি কার্বন, কার্বন এবং হচ্ছে কি এখানে অক্সিজেন, তাহলে কি কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এবং মানে ডাব্লু আর হচ্ছে এক্স, WX সমান কার্বন এবং অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর YZ সমান ওয়াই জেড সমান কি হচ্ছে ফ্লোরিন এবং হচ্ছে কি এবং পটাশিয়াম, মানে পটাশিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ফ্লোরাইড। এই যে পটাশিয়াম ফ্লোরাইড কার্বন এবং অক্সিজেন দ্বারা কার্বন ডাই অক্সাইড যৌগ গঠন হয়, এবং ফ্লোরিন আর পটাশিয়াম দ্বারা পটাশিয়াম ফ্লোরাইড যৌগ গঠন হয়। তাহলে আমরা গয়ে দেখেছি পটাশিয়াম ফ্লোরাইড কিভাবে যৌগ গঠন করে। এটা একটা আয়নিক যৌগ কি নয়, এখানে এটা হচ্ছে পটাশিয়াম ফ্লোরাইড যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ধনাত্মক ঋণাত্মক আয়নে পরিণত হয়, কারণ এখানে একটা ধাতু এবং অধাতু আয়নিক বন্ধন গঠন করে। আমরা জানি ফ্লোরিন এবং পটাশিয়াম এই দুটি মৌলের মধ্যে ধাতু এবং অধাতু আছে, আর এগুলো হচ্ছে ইলেকট্রন আদান প্রদান করে সেই শক্তি স্তর পূর্ণ করে। এদের ভিতরে এক ধরনের আকর্ষণ, বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি, বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি হয়। আকর্ষণ বলের দ্বারা এরা আয়নিক বন্ধন গঠন করে। অপরদিকে কার্বন এবং অক্সিজেন, এটা হচ্ছে দুইটাই অধাতু, অধাতু সমাজের বন্ধন গঠন করে। এরা হচ্ছে ইলেকট্রন শেয়ার করে, এরকে কার্বনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন গুলো দুইটি অক্সিজেন পরমাণুর সাথে শেয়ার করে এরা কি করে সামাজিক বন্ধন গঠন করে। এখন আমার কথা হচ্ছে মৌল সমূহ দ্বারা গঠিত দুটি যৌগের গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলক বিশ্লেষণ। মৌল সংখ্যা, এটা হচ্ছে আয়নিক যৌগ, এটা হচ্ছে কি সমযোজী, সমযোজী যৌগ। তো আমরা জানি আয়নিক যৌগের গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি সমযোজী যৌগ চেয়ে, মানে সমযোজী যৌগ অপেক্ষা আয়নিক যৌগের গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। কিন্তু কেন বেশি? এর কারণ হচ্ছে আয়নিক যৌগে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন থাকে। আয়নিক যৌগ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ধনাত্মক ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই যে এই যৌগটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের দ্বারা গঠিত হয়। অসংখ্য ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন বা আধান পরস্পরের সাথে ত্রিমাত্রিক ভাবে সুবিন্যস্ত হয়ে একটি স্ফটিক তৈরি করে। এজন্য এদের আন্তঃ আণবিক আকর্ষণ বল অনেক বেশি হয় সমযোজী যৌগ অপেক্ষা। এরা হচ্ছে অনেক শক্তিশালী, একে অপরের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, যার কারণে এদেরকে একে অপরের কাছ থেকে মানে পরস্পরের কাছ থেকে দূরে সরিয়ে ফেলতে বা গলিয়ে ফেলতে অনেক বেশি তাপ শক্তির প্রয়োজন হয়। আর এ কারণেই আয়নিক যৌগের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি সমযোজী যৌগ অপেক্ষা। কিন্তু সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম কেন? এই যৌগটা গঠিত হয় দুর্বল ভ্যান ডার ওয়ালস বলের কারণে। কেননা এই সমযোজী যৌগটা গঠিত হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এদের আন্তঃ আণবিক আকর্ষণ বল আয়নিক যৌগের চেয়ে অনেক কম। এরা হচ্ছে দুর্বল ভাবে পরস্পরের সাথে আবদ্ধ থাকে। এদেরকে সামান্য তাপ শক্তি প্রয়োগ করা হলে পরস্পরের কাছ থেকে এরা বিচ্ছিন্ন হয়। এই কারণে সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম আয়নিক যৌগ অপেক্ষা। তাই আমরা বলতে পারি যে WX এবং YZ মৌলসমূহ দ্বারা গঠিত দুটি যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে এখানে হচ্ছে যেটা YZ মানে যৌগে অর্থাৎ আয়নিক যৌগের যেটা হচ্ছে পটাশিয়াম ফ্লোরাইড, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এটা আয়নিক যৌগ। কিন্তু কার্বন ডাই অক্সাইড সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছ, অবশ্যই বোঝার কথা। এখানে এর চেয়ে বেশি কিছু বলার নাই। আমি আমার সর্বাত্মক দিয়ে চেষ্টা করেছি
তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো ভালো থেকো, আশা করছি সবাই বুঝতে পেরেছো। এ পর্যন্তই, ভালো থেকো, থ্যাংক ইউ।